ভারতের দিল্লিতে মেয়ের সাথে আছেন শেখ হাসিনা, ঘুরে বেড়াচ্ছেন পার্কে, কতটুকু সত্যি? নিউ ইয়র্কে হচ্ছে না ইউনূস মোদি বৈঠক, বাংলাদেশের সাথে আলোচনায় বসতে ভয় কেন ভারতের? লেবাননে হামলা চালাবে ইসরায়েল, জানত যুক্তরাষ্ট্র, পেজারের পর ওয়াকিটকি মোবাইলে বিস্ফোরণ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। একা নয়, মেয়েকে সাথে নিয়ে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তার মেয়ে সাইমা ওয়াজেদকে সাথে নিয়ে দিল্লির অভিজাত পার্ক লোদি উদ্যানে ঘুরে বেড়াতেও দেখা গেছে শেখ হাসিনাকে। এক প্রতিবেদনে এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। গেল 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনা দেশটির ঠিক কোথায় আছেন, মেয়ের সাথে দেখা হয়েছে কিনা তা এখনো পরিষ্কার করেনি ভারত। বরং বিভিন্ন সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল দিল্লির এক বাড়িতে একাকী বন্দী অবস্থায় রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। মেয়েকে সাথে নিয়ে ভারতের দিল্লির অভিজাত এক পার্কে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। শেখ হাসিনা ভারতের ঠিক কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তার সাথে আর কারা আছেন? গেল 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকেই শেখ হাসিনা ইস্যুতে এমন নানা তথ্য জানতে চায় অনেকে। তবে কখনোই তার অবস্থানের বিষয়টি খোলাসা করেনি ভারত সরকার। কখনো বলা হচ্ছে হাসিনা দিল্লির এক বাড়িতে একা অবস্থান করছেন, কারো সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই। এমনকি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে থাকলেও মায়ের সাথে দেখা করার সুযোগ পাননি। এমন সব তথ্যের মাঝেই এবার ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে দিল্লিতে ভারত সরকার একটি সেফ হাউজে অবস্থান করছেন শেখ হাসিনা, আর তার সাথে রয়েছে মেয়ে সাইমা ওয়াজেদ। এমনকি মা মেয়েকে একসাথে দিল্লির লোদি উদ্যানে ঘুরে বেড়াতে দেখেছে অনেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিয়ে গেল ফেব্রুয়ারি থেকে ভারতে অবস্থান করছেন সাইমা ওয়াজেদ। গেল 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। বিষয়টি ভারত সরকার নিশ্চিত করলেও শেখ হাসিনার অবস্থান পরিষ্কার করেনি কখনো। ঠিক এমন সময়ই এলো ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদন। তবে দিল্লির ঠিক কোথায় আছেন তার বিস্তারিত জানানো হয়নি। শেখ হাসিনার অবস্থান নিয়ে যখন নানা প্রশ্ন, তখন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরব বাংলাদেশ এবং ভারত সরকার। আওয়ামী লীগ প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবতা বিরোধী অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া হত্যা, গুম, নির্যাতন ও নিপীড়ন সহ 1.5 শতাধিক মামলা রয়েছে শেখ হাসিনার কাঁধে। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যুটি পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের ওপর। আইন অনুযায়ী হত্যা, গুম, নির্যাতনের মতো অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশ ফেরত চাইলে ভারত সরকার হস্তান্তর করতে পারে, আবার নাও করতে পারে। বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। তারা বলছেন ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের শেখ হাসিনার সুষ্ঠু বিচার হবে না, সেক্ষেত্রে তারা তাকে রেখে দিতে পারে। আর তেমনটা হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান টানাপোড়েন ও তিক্ত সম্পর্ক আরো নাজুক হতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে কোনো বৈঠক হচ্ছে না। ভারতীয় বিভিন্ন সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। তারা বলছে চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। ধারণা করা হয়েছিল নিয়মিত কর্মসূচির ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন দুই নেতা, কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে না এই বৈঠক। মোদীর ব্যস্ত সফরসূচিতে বেশ কিছু মিটিংয়ের কথা থাকলেও ডক্টর ইউনূসের জন্য রাখা হয়নি কোনো শিডিউল। কিন্তু কেন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। হাসিনার পতনের পর থেকেই অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। বন্ধুত্ব, সমঝোতা ও যৌথ উন্নতির কথা বলা হলেও বাস্তবে কাজে আসছে না কোনো প্রচেষ্টা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আগ্রহী নন নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যকার চলমান জটিলতা কমানোর সুযোগ থাকলেও কেন এরকম একটি মিটিং এড়াতে চাইছে নয়াদিল্লি? তাহলে কি হাসিনাকে নিয়ে কোনো আলোচনাই করতে চায় না ভারত?
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সেখানে অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের দুই রাষ্ট্রপ্রধান। আশা করা হচ্ছিল অধিবেশনের কোনো এক ফাঁকে সুযোগ আসবে আলোচনার। হাসিনার পদত্যাগের পর থেকে ঢাকা ও দিল্লির মাঝে সৃষ্ট অস্বস্তির খানিকটা অবসান ঘটতে পারে এই মিটিংয়ের মাধ্যমে। কিন্তু বিশেষ সূত্রের বরাত দিয়ে ১৮ই সেপ্টেম্বর বুধবার হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে নাকচ করা হলো সেই সম্ভাবনা। ব্যস্ত শিডিউল নিয়ে এবার ৩ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। নিয়মিত কর্মসূচির মাঝেও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে মোদির। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের জন্য আলাদা করে সময় রাখা হয়নি, এমন তথ্য দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর্মকর্তা। হিন্দুস্তান টাইমসের দাবি, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত পাঠানোর ইঙ্গিত দেয়া হলেও তাকে নিয়ে অদ্ভুত গোপনীয়তা বজায় রেখেছে ভারত। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সময় ভারতের সমালোচনা করে ড ইউনূস ও অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। দুই দেশের উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হলে স্বাভাবিকভাবেই সেখানে হাসিনাকে নিয়ে আলোচনা উঠবে। এই বিষয়টি আপাতত এড়াতে চাইছে মোদি সরকার। গত ১.৫ দশকের শাসন আমলে ভারতের শীর্ষ নেতাদের সাথে গভীর সম্পর্ক বজায় রেখেছিলেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। বর্তমান পরিস্থিতিতে প্রায় থেমে যাওয়ার পথে বাংলাদেশ ভারত মিত্রতা। নিউ ইয়র্কে দুই রাষ্ট্রনেতার মধ্যকার দ্বিপাক্ষিক মিটিং নিয়ে আশাবাদী ছিলেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তাদের দাবি, মোদি ইউনূস বৈঠক ভারতের জন্য অস্বস্তিকর হলেও অচিরেই নয়াদিল্লিকে বসতে হবে হাসিনার ভাগ্য নির্ধারণী কোনো আলোচনায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। লেবাননে হামলা চালানো হবে এই তথ্য আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ফোনে কথা হয়েছে বলেও জানিয়েছে CNN। এদিকে পরপর দুদিনে পেজার, মোবাইল আর ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত আর ৩৫০০-এর বেশি মানুষ আহত হওয়ার পর মৃত্যু আতঙ্কে ভুগছে লেবাননবাসী। গ্রামে শহরে আর ঘরে বাইরে ব্যাটারি দেখলেই শিউরে উঠছেন তারা। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। আচমকা বিস্ফোরণ, লুটিয়ে পড়েন হতাহতরা। দৃশ্যটি লেবাননের কেফারসির গ্রামের। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহত একজনের শেষ বিদায়ের আয়োজনে সামিল হয়েছিলেন তারা। নাগরিক সুবিধা থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামই শুধু নয়, বুধবার রাজধানী বৈরুতের মতো আধুনিক নগরীর রাস্তাঘাট, বাসাবাড়ির ভেতরে কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বিস্ফোরণে হতাহত হয়েছেন শত শত লেবাননবাসী। অক্ষত পথচারী আর স্বজনরা তাদের নিয়ে ছুটেছেন হাসপাতালে। আহতদের আর্তনাদ, স্বজনদের উদ্বেগ, উৎসুক জনতার ভিড় আর রক্তসহ চিকিৎসা উপকরণ জোগাড় করতে হাসপাতালগুলোতে তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। আচমকা এই বিস্ফোরণের কারণ কি? শুধু ওয়াকিটকি আর মোবাইল ফোনই কেন বিস্ফোরিত হচ্ছে? আগের দিন পেজারের ব্যাটারি বিস্ফোরণের মতো বুধবারের বিস্ফোরণগুলোর জন্যও দায়ী মোবাইল ফোন আর ওয়াকিটকিতে থাকা ব্যাটারি। দ্য নিউ ইয়র্ক টাইমসের সূত্র ধরে বিস্ফোরণের পেছনে তাইওয়ান থেকে পাঠানো পেজারের চালানে ইসরায়েলের হস্তক্ষেপের অভিযোগ ওঠে। পেজারের ব্যাটারির সাথে বিস্ফোরক জুড়ে দেওয়ার দাবি অস্বীকার করেছে তাইওয়ানের প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো। বরাবরের মতো এক্ষেত্রেও বিচার বিশ্লেষণ, সময় আর মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় না করে দায়ী করা হয়েছে ইসরায়েলকে। সন্দেহ যে অমূলক নয় তা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যেও স্পষ্ট। আমি মনে করি যুদ্ধের নতুন একটি ধাপে ঢুকে পড়েছি এবং এটা মেনে নিতে হবে। আমাদের গুরুত্বের জায়গাটা ক্রমেই উত্তর সীমান্তে সরে যাচ্ছে। দক্ষিণের গাজা সীমান্ত আর সেখানে জিম্মিদের বিষয়টি ভুলে যায়নি। শিন বেত সিকিউরিটি সার্ভিস ও মোসাদের সম্মিলিত চেষ্টায় চমকপ্রদ অর্জন হাসিল করতে সক্ষম হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF। আগের দিন পেজার বিস্ফোরণে হতাহত ৩,০০০-এর কাছাকাছি। প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহ রকেট হামলা চালানোয় চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের চিফ অব স্টাফ জেনারেল হারজেই হালেভি।
চরম উত্তেজনাকর পরিস্থিতিতে গাজা থেকে সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করা হচ্ছে অন্তত 20,000 ইসরায়েলি সেনাকে। শুরুতে পেজার, এরপর ওয়াকিটকি ও মোবাইলের বিস্ফোরণে এত মৃত্যু দেখে ছড়িয়ে পড়েছে ব্যাটারি আতঙ্ক। এখন ব্যাটারি দিয়ে চলে এমন ডিভাইস দেখলেই আতঙ্কে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন লেবাননবাসী। আমাদের এখানে বিক্রি করা ডিভাইসগুলো শতভাগ নিরাপদ বলে আমার বিশ্বাস। তারপরও মানুষের মধ্যে আতঙ্ক থাকায় সেগুলো সরিয়ে রেখেছি। মানুষ কথা বলতেও ভয় পাচ্ছে। কি হচ্ছে এসব? বিশ্বে এমন ঘটনা কখনো হয়নি। যুবক ও তরুণদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা খুবই গুরুতর। লিথিয়াম ব্যাটারি ও সোলার প্যানেলে বিস্ফোরণ হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। যেমন, আমার যদি সোলার প্যানেল বা লিথিয়াম আয়ন ব্যাটারি ঘরে থাকে তবে তা অবিলম্বে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এসব গুজব হওয়ার পরেও মানুষ খুবই আতঙ্কগ্রস্ত আছে। এদিকে আতঙ্ক গ্রাস করায় প্রায় শুনশান এলাকায় পরিণত হয়েছে নগর থেকে গ্রাম। কমেছে রাস্তাঘাটে জনমানুষের আনাগোনা। জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাচ্ছেন না কেউ। শুধু দোকানপাটই নয়, বন্ধ ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান আর সরকারি বেসরকারি কার্যালয়। এমন অবস্থায় মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় দিয়েছেন স্বজন, বন্ধু আর পরিচিত অপরিচিত লেবানিসরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে রাজি না হলে ইসরায়েলের স্বাধীনতা স্বীকৃতি দেবে না সৌদি আরব, সাফ জানিয়ে দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনকে অবৈধ উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। রিয়াদে শুরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে যুবরাজ সালমান ফিলিস্তিনের স্বাধীনতায় সৌদির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বলেন, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজধানী স্বীকার না করলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা করে লাভ হবে না। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 10ম বিশেষ অধিবেশনে ইসরায়েলের বর্বরতা আর দখলদারিত্বের প্রতিবাদে উত্থাপিত ফিলিস্তিনের প্রস্তাবে ভোটাভুটি হয়েছে। গত 19 জুলাই আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতের আলোকে উত্থাপিত প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হলে ঐতিহাসিক এক মুহূর্তের অবতারণা হয়। পক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশ সহ 124টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা সহ 14টি দেশ। আর ভোট দেয়নি ভারত, নেপাল, কানাডা, যুক্তরাজ্য, ইউক্রেন, দক্ষিণ সুদান সহ 43টি দেশ। আসছে 21 সেপ্টেম্বর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অবস্থানে থাকা দ্বীপ রাষ্ট্রটির নির্বাচন নিয়ে তাই নানা তৎপরতায় ব্যস্ত চীন ও ভারত। কিন্তু বর্তমান বাস্তবতায় এই অঞ্চলের ভূ রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে উঠছে ভারত। ফলে শ্রীলঙ্কার এবারের নির্বাচন স্বাভাবিকভাবেই ভারতের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। 9 জুলাই 2022 শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের বাসভবনে গণমানুষের ঢল। গণ অভ্যুত্থানের সেই চিত্র তোলপাড় তোলে পুরো বিশ্বে। সৃষ্ট জনরসের মুখে সেদিনই দেশ ছাড়তে বাধ্য হয় রাজাপাকসে পরিবার। যুগান্তকারী সেই অভ্যুত্থানের পর কেটে গেছে 2 বছর। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে চালানো হয়েছে সংস্কার কার্যক্রম। আর সময়ের পরিক্রমায় এখন দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। তবে দক্ষিণ এশিয়ার যে দেশেই নির্বাচন হোক না কেন সেখানেই নিজেদের দাদাগিরি দেখাতে ব্যস্ত হয়ে পড়ে ভারত। কিন্তু বর্তমান বাস্তবতায় এই অঞ্চলের ভূ রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে উঠছে ভারত। ফলে শ্রীলঙ্কার এবারের নির্বাচন স্বাভাবিকভাবেই ভারতের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের খুব কাছেই শ্রীলঙ্কার অবস্থান। এই দক্ষিণেই আছে ভারতের গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তা ও বিজ্ঞান গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান। এর মধ্যে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং নৌঘাঁটি। তাই ভারতের প্রাথমিক উদ্বেগের বিষয় হল সেখানে যেন কোনো বিদেশি শক্তি শ্রীলঙ্কার ওপর প্রভাব খাটাতে না পারে। এ কারণে প্রেসিডেন্ট নির্বাচনে সাজিদ প্রেমাদাসাকে ভারত সমর্থন দিচ্ছে বলে বলা হচ্ছে। জানা যায় এই প্রেমাদাসার দল অতিমাত্রায় ভারতপন্থী। এমন তথ্য জানিয়েই সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিপ্লোম্যাট পত্রিকা। অন্যদিকে চীনের সমর্থন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির অনুরা কুমারা দেশনায়কের প্রতি। শ্রীলঙ্কার নির্বাচন নিয়ে ভারতের এখন সবচেয়ে বড় উদ্বেগ চীন।
কেননা চীনপন্থী দেশনায়ক আগাচ্ছেন খুবই কৌশলের সাথে। এ বছরের শুরুর দিকে দেশনায়ক ভারত সফর করেন, তার মধ্যে ভারত বিরোধী কোনো মনোভাবও লক্ষ্য করা যায় না। তবে আদানি গ্রুপের সঙ্গে শ্রীলঙ্কার জ্বালানি চুক্তি বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশনায়ক। ফলে দেশনায়ককে পুরোপুরি ভারত বিরোধী বলে অভিযোগ তুলতে পারছেন না প্রেমাদাসা ও তার ভারতপন্থী সহযোগীরা। তবে শ্রীলঙ্কার নির্বাচনের হিসেব নিকেশ পুরোটাই বদলে দিতে পারে রাজাপাকসে পরিবার। আবারও সক্রিয় হচ্ছে দেশ থেকে বিতাড়িত হওয়া সেই রাজাপাকসে ব্রাদার্স। এরই মধ্যে গোতাবায়ের ভাই মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে সাধারণ জনগণ এখনও মনে করে রাজাপাকসে পরিবার আবার শ্রীলঙ্কার রাষ্ট্র ক্ষমতায় এলে অতীতের মতো দুর্ভোগ ফিরে আসতে পারে তাদের ভাগ্যে। আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনে অন্তত ৩৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন। জনগণের প্রতিরোধ, রাজনৈতিক সংকট এবং জাতীয় স্বার্থের চাপে ভবিষ্যতে দেশটির রাজনৈতিক গতিপথ কী হবে সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আঞ্চলিক আধিপত্য বাড়াতে এবার ৫ দিনের যৌথ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়ার কোস্টগার্ড। তবে চীনের দাবি, তৃতীয় কোনো পক্ষকে মাথায় রেখে চলছে না এই মহড়া। মূলত চীন ও রাশিয়ার কোস্টগার্ডের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতেই মহড়ার আয়োজন করা হয়েছে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। পিটার দ্য গ্রেট গালফ অঞ্চলে যৌথ মহড়ায় নেমেছে রাশিয়া ও চীনের কোস্টগার্ড। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিসিটিভি জানায়, সোমবার থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপী এই মহড়া চলবে শুক্রবার পর্যন্ত। যৌথ এ মহড়ায় মেইশান ও সুশান নামে চীনা কোস্টগার্ডের ২টি জাহাজ অংশ নিয়েছে। সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা ও উদ্ধার তৎপরতা সংক্রান্ত মহড়া চালাচ্ছে তারা। রুশ কোস্টগার্ডের জাহাজ ও বেশ কিছু হেলিকপ্টারও এতে অংশ নিচ্ছে। এই মহড়ায় আধুনিক প্রযুক্তির বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করা হচ্ছে। এদিকে সময়সূচি অনুসারে মহড়া শেষে আগামী শনিবার প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে যৌথ টহলে অংশ নেবে রাশিয়া ও চীনের জাহাজ। চীনা কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় কোনো পক্ষ আঞ্চলিক বা আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই মহড়া ও টহলের আয়োজন করা হয়নি। সেসবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মূলত দুই দেশের কোস্টগার্ডের মধ্যে সমন্বয় ও বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং। এতে করে সমুদ্রপথের হুমকি মোকাবেলায় দুই বাহিনীর যৌথ শক্তিমত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। অভ্যন্তরীণ সংঘাতের কারণে সুদানে বাস্তুচ্যুত হয়েছে ১,৮৭,০০,০০০ মানুষ। দেশ ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে আরও অন্তত ২৩,৪০,০০০ নাগরিক। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে, সুদানে এখন কলেরা সহ অন্যান্য মারাত্মক মহামারীর উচ্চ ঝুঁকিতে রয়েছে অন্তত ৩৪ লাখ শিশু। চলমান সংঘাতে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩,০০০ মানুষের। ডেস্ক রিপোর্ট। অভ্যন্তরীণ সংঘাতের কারণে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সুদানে কমপক্ষে ১,৮৭,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। IOM এর তথ্য অনুসারে সুদানের সশস্ত্র বাহিনী SAF এবং র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ২৩,৪০,০০০ সুদানের নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সুদানের প্রতিনিধি শেলডন ইয়েট মঙ্গলবার জানান, সুদানে কমপক্ষে ৩৪ লাখের মতো ৫ বছরের কম বয়সী শিশু কলেরা, ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের মতো মারাত্মক মহামারী রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। দেশে ভারী বৃষ্টিপাতের কারণে এসব রোগ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইয়েট। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে থাকা শিশুরা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে বলেও জানিয়েছেন ইয়েট। সুদানে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে টিকাদান কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। ইউনিসেফের তথ্য মতে অভ্যন্তরীণ সংঘাতের কারণে টিকাদান কার্যক্রম ৮৫% থেকে প্রায় ৫০% নেমে এসেছে। সক্রিয় সংঘাতপূর্ণ অঞ্চলে এই হার করে ৩০%। সুদানের অধিকাংশ শিশু এখন পুষ্টির অভাবে ভুগছে। বিশুদ্ধ পানি, খাবার এবং চিকিৎসার অভাবে সংকট দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।
গত ১৭ আগস্ট সুদানের স্বাস্থ্যমন্ত্রী হাইতাম মোহাম্মদ ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে দেশে কলেরার প্রাদুর্ভাবের ঘোষণা করে। মঙ্গলবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ১৫ জুলাই থেকে গত সোমবার পর্যন্ত দেশে ৩২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে বর্তমানে ১০,০২২ জন কলেরা রোগে ভুগছে বলে জানা যায়। সুদানে চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ২৩,০০০ মানুষ মারা গেছে। ইফাত জাহান, বাংলাভিশন। চলতি বছরের প্রথম ৮ মাসে চীন ও ইউরোপের মাঝে মালবাহী ট্রেনের চলাচল ১২% বেড়েছে। এই সময়ের ভেতর বিভিন্ন পণ্য নিয়ে দুই অঞ্চলে আসা যাওয়া করা ট্রেনের সংখ্যা ১৩,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে চীনের রেল কর্তৃপক্ষ। এসব ট্রেনের মাধ্যমে চীন থেকে ইউরোপের ২৫টি দেশের ২২২টি শহরে পণ্য রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট। চীন ও ইউরোপের মাঝে মালবাহী ট্রেনের চলাচল দিন দিন বাড়ছে। গত বছরের জানুয়ারি থেকে আগস্টের তুলনায় এবছর এসব ট্রেনের চলাচল ১২% বেড়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড। প্রতিবেদন অনুসারে চলতি বছরের প্রথম ৮ মাসে চীন ও ইউরোপের মাঝে বিভিন্ন পণ্য নিয়ে চলাচল করেছে ১৩,০৫৬টি ট্রেন। আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেবল আগস্টেই দুই অঞ্চলের মধ্যে চলাচল করেছে ১,৬০০ ট্রেন। মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসেই ট্রেন চলাচল ১,৬০০-র বেশি ছিল বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। চীন ও ইউরোপের মাঝে পণ্যবাহী ট্রেন চলাচল বৃদ্ধির এই সময়কে দুই অঞ্চলের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন এক অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। কার্যকর বেশ কিছু পদক্ষেপ নেয়ার ফলে এই সেবার মান বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে করে দুই অঞ্চলের মানুষই সুবিধা পাচ্ছে। ২০১১ সালে প্রথমবারের মতো চীন ও ইউরোপের মাঝে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পর এটি উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। এখন পর্যন্ত চীন থেকে ইউরোপের ২৫টি দেশের ২২২টি শহরে পণ্য আনা নেয়ার কাজ করছে এসব ট্রেন। হিজল জোবায়ের, বাংলাভিশন। জাপানি ইতিহাসের পাঠ্য বই সংশোধন করার দাবি জানিয়েছে ফুকুচিয়ামা শান্তি কমিটি। সম্প্রতি জাপানের কিয়োটো অঞ্চলের ফুকুচিয়ামা শহরে আয়োজিত এক সভায় পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করার অভিযোগ এনে সরকারের সমালোচনা করেন কমিটির সদস্যরা। এ সময় পাঠ্য বইয়ের সত্য ইতিহাস তুলে ধরে বিশ্ব শান্তি প্রচারের আহ্বান জানান তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাপানে ইতিহাসের পাঠ্য বই সংশোধন করার দাবি জানিয়েছে ফুকুচিয়ামা শান্তি কমিটি। তারা বলছে এসব পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করে তুলে ধরেছে জাপান সরকার। এ সময় ইতিহাসের পাঠ্য বইয়ে যুদ্ধকালীন আগ্রাসনকে গ্লোরিফাই করার অভিযোগ এনে সরকারের সমালোচনা করেন কমিটির সদস্যরা। পাঠ্য বইয়ের সত্য ইতিহাস তুলে ধরে বিশ্ব শান্তি প্রচারেরও আহ্বান জানান তারা। সম্প্রতি জাপানের কিয়োটো অঞ্চলের ফুকুচিয়ামা শহরে এসব বিষয় নিয়ে আলোচনা করতে একটি সভার আয়োজন করে ফুকুচিয়ামা শান্তি কমিটি। এ সময় পাঠ্য বইয়ের ডানপন্থীদের ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভার আয়োজক হিদেকি কাজিওয়ারা বলেন, পাঠ্য বইয়ে ঐতিহাসিক কোনো তথ্য নেই, বরং সেখানে ইতিহাস বিকৃত করা হয়েছে। ফলে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এবং শিক্ষার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে হবে। নোরিও মিজুতানি নামে আরেক আয়োজক বলেন, তিনি একটি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। তার মতে বিদ্যালয়গুলোতে সমস্যাগুলো মারাত্মক রকমের প্রভাব ফেলছে। এবছর নতুন কিছু পাঠ্য বই ছাপিয়েছে জাপানের শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বেশ কিছু ইতিহাস সংযুক্ত করা হয়েছে, যেমন নানজিং গণহত্যা। সবাই ইউচি তামাই নামে এক অংশগ্রহণকারী বলেন, পাঠ্য বই ইচ্ছাকৃতভাবে গ্রেটার ইস্ট এশিয়া ওয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে। সমসাময়িক ইতিহাসবিদরা বিষয়টি এড়িয়ে গেছেন। যারা অপরাধী এবং দাবি করে যে আগ্রাসন যুদ্ধ ন্যায্য, তারা এসব শব্দ ব্যবহার করে। তামাই আরও বলেন, এটি বিভ্রান্তিকর যে গ্রেটার ইস্ট এশিয়া ওয়ারের মতো শব্দ ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে পাঠ্য বই ছাপানো হচ্ছে। আয়োজক হিদেকি কাজিওয়ারা বলেন, আগ্রাসনে জাপানের দায় এসব পাঠ্য বইয়ে ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে। ইতিহাস সম্পূর্ণভাবে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নোরিও মিজুতানি বলেন, তারা চান যুদ্ধ পরবর্তী শান্তিবাদী সংবিধানে জাপান তার প্রতিশ্রুতিকে আন্তরিকভাবে সম্মান করবে। তারা প্রতিশ্রুতি দেবে আর কখনো তারা যুদ্ধে লিপ্ত হবে না, তাদের কোনো অস্ত্র থাকবে না, যুদ্ধের মাধ্যমে দ্বন্দ্ব সমাধান করবে না এবং বিশ্ব শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জাপানের শান্তিবাদীরা এটাই চায়। ইফাত জাহান, বাংলাভিশন।
এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।